প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান শেয়ার করব, আর এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের সামনেই ডেলিভারি ডেট। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান সম্পর্কে, যেগুলো স্পেশালি তাদের জন্য যাদের সামনেই ডেলিভারি ডেট। গর্ভাবস্থায় যারা এখন নবম মাসে আছেন, তাদের হচ্ছে সামনেই ডেলিভারি ডেট। যে কোনো সময় নবম মাসের ডেলিভারিটা হয়ে যেতে পারে। সেটা নবম মাসের শুরুতেও হতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। এখানে স্পেসিফিক আসলে টাইম মেনটেনটা খুবই কম হয়ে থাকে, বিশেষ করে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। আর সিজার তো হচ্ছে প্রি প্ল্যান। যখনই নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন, তখনই আপনারা সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপ করলে যে সুবিধাটা হবে, আপনি জানতে পারবেন যে আপনার ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে। যদি দেখেন যে মা ও বাচ্চার সব কিছু ঠিকঠাক এসেছে রিপোর্টে, তাহলে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালে হবে, হয়তো বা ডাক্তারও বলে দিতে পারে। আর যদি কোনো জটিলতা তৈরি হয়, তখন সেক্ষেত্রে সিজার লাগবে। জটিলতা বলতে ধরুন আপনার ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা থাইরয়েডের সমস্যা, অথবা অন্য কোনো জটিল সমস্যা, অথবা বাচ্চার গলায় নাড়ি পেঁচানো, বা বাচ্চার গর্ভে পানি কম আছে, বাচ্চার গর্ভের মধ্যে দুর্বল আছে, বা সার্বিক দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে এই ডেলিভারিটা নর্মালি হলে হয়তো মা বা বাচ্চা দুজনের যে কোনো একজনের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, তখন সেক্ষেত্রে ডাক্তাররা সিজারের কথা বলবে। সিজারটা পূর্ব পরিকল্পিত হওয়ার কারণে আপনি আগে থেকেই জানতে পারবেন যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে, সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলবেন। সিজারের নিয়ে তাই বিশেষ কিছু বলার নেই, এবং যেহেতু আপনি জানতে পারছেন যে আপনার সিজার হবে, তাই এখানে কোনো লক্ষণ বা অন্য কিছুর তেমন একটা প্রয়োজনীয়তাই নেই। শুধু একটাই রিকোয়েস্ট করব, আপনি যে হসপিটালে এবং যে ডক্টরের আন্ডারে সিজার করাতে চাচ্ছেন না কেন, অবশ্যই খোঁজ খবর নিয়ে ভালো একটা ডাক্তার ও ভালো একজন হসপিটাল অবশ্যই চুজ করবেন। কোনো নাম সর্বস্ব ডাক্তার, হসপিটাল কিংবা চমকপ্রদ কোনো বিজ্ঞাপন বা কোনো সাশ্রয়ী বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে প্লিজ ডাক্তার কিংবা হসপিটাল চুজ করবেন না। মনে রাখবেন, সিজারটা হচ্ছে একটা ছোটোখাটো অপারেশান। সো অপারেশানে আগে পরে ঝুঁকি কিন্তু অবশ্যই থাকে, মায়ের বেলাতেও বাচ্চার বেলাতেও। সেজন্য ভালো একজন ডাক্তারের এবং ভালো একটা হসপিটালের আন্ডারে যদি আপনার সিজারটা হয়ে থাকে, তাহলে অনেকখানি আপনিও সেফ থাকলেন, বাচ্চাও সেফ হলো, এবং ডেলিভারি পরবর্তীতে আপনারা সুস্থ যদি থাকেন, তাহলে এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। সেজন্য সিজারের ক্ষেত্রে সবথেকে এসেনশিয়াল হচ্ছে একজন ভালো ডাক্তার ও একটা ভালো হসপিটালকে চুজ করা। এবারে বলি নর্মাল ডেলিভারি কথা। নর্মাল ডেলিভারি যদি জানতে পারেন যে ডেলিভারি নর্মালে হওয়ার সম্ভাবনা বেশি আছে, তখন তো সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য, লেবার পেইন শুরু হওয়ার জন্য। অবশ্যই এক্ষেত্রে যে কাজটা করবেন, চেক আপ করিয়ে আসার পরপরই আপনারা আপনাদের হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। সেটা নর্মাল ডেলিভারি পেশেন্ট হন কিংবা সিজারিয়ান পেশেন্ট হন, হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলাটা এই জন্য প্রয়োজন। এতে কি হয় যে ডেলিভারির 80% প্রিপারেশান কাভার হয়ে যায়। কারণ কি, হসপিটাল ব্যাগটা আপনি যখন গোছাবেন, তখন আপনি আপনার মন মতো করে আপনার ও বাচ্চার প্রয়োজনীয় সব কিছু নিতে পারবেন। কিন্তু হঠাৎ করে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয় যে এক্ষুনি হসপিটালে ভর্তি হতে হচ্ছে, কিংবা এক্ষুনি আপনাকে ডক্টরের কাছে যেতে হচ্ছে, আপনি আর হয়তো বাসায় আসতেই পারলেন না, তখন সেক্ষেত্রে এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশানে তাড়াহুড়ো করে হসপিটাল ব্যাগ গুছাতে গেলে দেখা যাবে যে অনেক প্রয়োজনীয় জিনিস ফেলে যেতে পারেন, বা আপনার সাথে করে আরও সবাই অনেকে গুছিয়ে দিলে আপনার মন মতো করে গোছানো হলো না। এবং এক একটা হসপিটালের সুযোগ সুবিধা এক এক রকম হওয়ার কারণে অনেক সময় হয় কি, প্রয়োজনীয় জিনিসগুলো অ্যারেঞ্জ করাটা খুব কঠিন হয়ে যায়। তাই আগে হসপিটাল ব্যাগটা গুছিয়ে যদি রেখে দেন, তাহলে সময় মতো ব্যাগটা নিয়ে হসপিটালে চলে যেতে পারবেন, বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশান তৈরি হলো, ব্যাগটা নিয়ে গিয়ে আপনি হসপিটালে অ্যাডমিট হতে পারবেন, এবং সব প্রয়োজনীয় জিনিস আপনার সঙ্গে করে ব্যাগে করে যাবে।
এবারে বলি, নর্মাল ডেলিভারির পেশেন্টদেরকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, নিজেকে সময় দিতে হবে। তো এ সময় আপনাদের করণীয় কাজ হবে কি, টেনশান না করা। সিজারিয়ান পেশেন্ট, নর্মাল ডেলিভারি পেশেন্ট উভয়কেই কিন্তু টেনশান ফ্রি থাকাটা হচ্ছে আবশ্যক। কারণ কি, টেনশান করলে আমাদের প্রেশারটা ওঠানামা করে, আর প্রেশার ওঠানামা করলে অনেক সময় দেখা যায় যে গর্ভের ভেতরে বাচ্চা মারা যেতে পারে। এরকম অনেক হয়ে থাকে যে জাস্ট ডেলিভারির একদিন আগে বা কয়েক ঘন্টা আগে বা 2-3 দিন আগেও মায়ের টেনশানের কারণে বা প্রেশারের ওঠানামার কারণে দেখা গেছে গর্ভের ভেতরে বাচ্চা মারা গেছে। তীরে এসে তরি ডুবুক, এটা আমরা কেউই চাই না, সেজন্য টেনশান করবেন না। আসলে টেনশানটা আমরা কেউ করি না, এটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অটোমেটিক চলে আসে, কিন্তু তবুও নিজেকে শান্ত করতে হবে। যে কাজ করলে আপনার মন মানসিকতা ভালো থাকবে, টেনশান কম হবে, সেই কাজগুলো বেশি বেশি করবেন। এক্ষেত্রে ধর্মীয় কাজটা বেশি বেশি করবেন, এতে একদিকে ধর্মীয় কাজ করা হবে, অন্যদিকে আপনি অনেকখানি রিল্যাক্স থাকতে পারবেন। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে এই সময়গুলোতে ধর্মীয় কাজ করবেন, সব দিক থেকেই আপনার জন্য ভালো হবে। কারণ কি, এটা আপনার জন্য একটা সময়, আর মহান আল্লাহ তাআলাই আপনাকে এই সময়ের হাত থেকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। অবশ্যই যেভাবে এই সময়গুলোকে পার করবেন বা হ্যান্ডেল করবেন সিচুয়েশানগুলোকে, এই সময় নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, নিশ্চিত করবেন আপনি সারাদিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। 12 থেকে 14 গ্লাস পানি নিয়মিত পান করবেন। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। এতে কি হবে, আপনার বডিটা সবসময় একটা ব্যায়ামের ওপর দিয়ে থাকবে এবং নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে আপনার শরীরটা শক্তপোক্ত থাকবে, বাচ্চাও শক্তপোক্ত থাকবে। তার পাশাপাশি 12-14 গ্লাস পানি পান করলে তো অবশ্যই অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানির কোনো তারতম্য হওয়ার কথা নয়। এবং ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো এই জন্য সেবন করবেন কারণ আপনি এখন 1-এর ভিতরে 2, তাই যতই খাবার খাচ্ছেন না কেন পুষ্টির হয়তোবা একটা ছোটোখাটো গ্যাপ থেকে যাচ্ছে, আর আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিডগুলো এই গ্যাপটাকে পূরণ করবে, আপনাকে ভালো রাখবে, বাচ্চাকে ভালো রাখবে। তাই এগুলো একেবারেই মিস দেওয়া চলবে না। ডেলিভারি হওয়া পর্যন্ত এই ওষুধগুলো নিয়মিত সেবন করবেন, যেভাবে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেছে সেভাবে। এভাবে করে যদি সময়টাকে পার করেন তাহলে আপনার খুব ভালোভাবে নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশান নেওয়া হলো, প্লাস আপনার নিজের শারীরিক ব্যথা কষ্টগুলোও কম হবে, তার পাশাপাশি সময়টাও খুব সুন্দরভাবে কেটে যাবে। আপনি কাজের মধ্যে, একটা রুটিনের মধ্যে থাকবেন। এই সময়গুলোতে গর্ভবতী মায়েদের জন্য কিছু বিশেষ সতর্কতার কথা বলি এবার। সেটা হচ্ছে কি, সিজারিয়ান পেশেন্টদের জন্য সতর্কতার তেমন কিছু নেই, যেটা আমি আগেই বলেছি, শুধু ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটাল চুজ করবেন। আর নর্মাল ডেলিভারি পেশেন্টদের বেলায় হচ্ছে কি, অনেক সময় মায়েরা অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়ে যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কেন লেবার পেইন আসছে না, এটা নিয়েও আমি প্রায় কমেন্টস পেয়ে থাকি। দেখুন, নর্মাল ডেলিভারিতে অধৈর্য হলে চলবে না। অধৈর্য হলেন তো আপনি ফেল করলেন। পাস করতে গেলে বা ডেলিভারিটা নর্মালে হতে গেলে আপনাকে অবশ্যই সাকসেসফুলি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, সময় নিতে হবে, যেটা আমি একটু আগেও বলেছি। অধৈর্য হলে চলবে না। আসলে কি, নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে হচ্ছে এই যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এটার জন্য অপেক্ষা করাটা, এটাই কষ্ট। একবার যখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন বিশ্বাস করুন, একের পর এক ধাপ এমনভাবে শুরু হয়ে শেষ হতে থাকবে যে আপনি একটা কিছু বুঝতে বুঝতে আরেকটা কিছু শুরু হবে, আরেকটা কিছু বুঝতে বুঝতে আপনি ডেলিভারি রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে। ব্যাপারটা একেবারে ম্যাজিকের মতো। শুধু ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হতেই যা কষ্ট, এতটুকুই অপেক্ষা করতে হবে আপনাকে। অনেকে এ সময় অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে গবেষণায় নেমে পড়েন। বিশেষ করে প্রথমবার যারা মা হতে যান তারা এই কাজটা বেশি ভুল করেন, যে দেখি কি করলে আমার ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হবে, বা কি করলে আমার তাড়াতাড়ি লেবার পেইন আসবে, কি করলে আমার ডেলিভারি প্রক্রিয়াটা দ্রুত শুরু হয়ে যাবে। যখন আপনি অনুসন্ধানে নামবেন তখন বিভিন্ন ধরনের টিপস, টোটকা, কৌশল আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন। শোনার পরে আপনার মনে হতে পারে যে আচ্ছা, এটা আমি অ্যাপ্লাই করে দেখি না কি হয়।
দেখুন, যে কোনো কিছু শোনার পরপরই হুটহাট অ্যাপ্লাই করতে যাবেন না, প্লিজ এই বোকামোটা করবেন না। কারণ কি, যে কোনো কিছু আপনি যখন নিজের উপরে অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আপনাকে স্যুট করছে কি করছে না। যেটা আমাকে স্যুট করবে সেটা হয়তো আপনাকে স্যুট নাও করতে পারে, আবার যেটা আপনাকে স্যুট করবে সেটা আমাকে স্যুট নাও করতে পারে। সেই জন্য কোনো কিছু শোনা মাত্র প্লিজ হুটহাট অ্যাপ্লাই করবেন না। যদি ভালো হয় তাহলে তো ফুল ক্রেডিটটা সবাই নেবে, কিন্তু যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে তার দায়ভার কেউ নেবে না। সবাই কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে, বলবে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা চিন্তা করলেন না কেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথাটা শুনুন বা আমাদের টিপস টোটকাগুলো মানুন? আপনি নিজ দায়িত্বে এটা অ্যাপ্লাই করেছেন, তাহলে এখন দোষারোপ করছেন কেন? তখন কি করবেন? সারা জীবন অনুশোচনা করতে করতে শেষ হয়ে যাবেন, নিজেকে নিজে আয়নায় মুখ দেখাতে পারবেন না। তাই প্লিজ দয়া করে এই সময়টাতে যে কোনো টিপস টোটকা যখন আপনারা শুনতে পাবেন তখন সেটা অন্তত 100 বার চিন্তা করবেন অ্যাপ্লাই করার আগে, যেটা আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা, আপনার জন্য নিরাপদ কিনা। যদি 100% আপনি শিওর হন যে এটা একেবারেই আপনাদের দুজনের জন্য নিরাপদ, ঠিক তখনই আপনি আপনার নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন কাউকে দোষারোপ করতে না হয়। আর যদি মনটা খচখচ করে, কিন্তু লাগে বা ভয় ভয় হয়, তাহলে প্লিজ পুরোপুরি এটাকে বাদ দিন। মনে রাখবেন, নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে বিশেষ কোনো ঔষধ বা বিশেষ কোনো কলাকৌশল কিছু করেই ডেলিভারি প্রক্রিয়াটা হওয়ানো সম্ভব নয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ শুরু হয়ে শেষ হবে। আর মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে কিভাবে আপনার সন্তানকে আপনার কোলে দেবেন, ঠিক সেই দিন, সেই মুহূর্তে, সেই সময়, সেই অবস্থায় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এবং আপনার সন্তান আপনার কোলে আসবে। তাই এখানে একটাই কথা, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সময়টাকে সময় দিতে হবে। বিভিন্ন টিপস টোটকা পরামর্শ এগুলো আপনারা শুনবেন, জানবেন, এতে আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, অসুবিধা নেই। কিন্তু কার থেকে পরামর্শ নিচ্ছেন সেটাও একটু জেনে বুঝে নেবেন। কারণ কি, আমাদের সমাজে 2 শ্রেণীর লোক আছে। কেউ কথাকে অতিরঞ্জিত করে, কেউ কথা অরিজিনালটা বলে। আপনি যখন অরিজিনাল কথাটা শুনবেন তখন মনে সাহস পাবেন বা আপনার মধ্যে সেরকম কোনো টেনশন বা প্রশ্ন কাজ করবে না। কিন্তু অতিরঞ্জিত কথা বলাওয়ালা লোকের সাথে যখন কথা বলবেন তখন আপনি অনেক বেশি কনফিউজড হতে থাকবেন, নিজের মধ্যে টেনশনটা বাড়তে থাকবে। তাই কার থেকে পরামর্শ নিচ্ছেন সেটা জেনে বুঝে নেবেন এবং কার সাথে শেয়ার করছেন আপনার প্রবলেমগুলো সেটাও জানবেন। এবারে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, সেটা হচ্ছে অনেকে আমাকে বিভিন্ন ধরনের প্রবলেমস লিখে কমেন্টস করেন। আমি কমেন্টসে যদিও রিপ্লাই দিই, কিন্তু আমার একেবারে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। বিশেষ করে নবম মাস থেকে শুরু করে এই সময়গুলো তো একেবারেই সেন্সিটিভ। তাই আপনার শারীরিক ব্যথা, কষ্ট, জটিলতা যাই হোক না কেন, যদি সম্ভব হয় সেটা আপনি যদি আপনার রেগুলার ডক্টরের সাথে আলোচনা করে নিতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হবে। আপনিও মানসিকভাবে শান্তি পাবেন এবং যেহেতু উনি আপনার রেগুলার ডাক্তার, আপনাকে যেহেতু উনি চেক আপ করছেন প্রথম থেকেই, সো উনি ভালো বলতে পারবেন যে কেন আপনার এই সমস্যাগুলো হচ্ছে। কারণ কি, প্রেগন্যান্সি পিরিয়ডে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরিত হতে থাকে। তাই কোনো একটা সমস্যা দেখা যায় কারোর জন্য স্বাভাবিক, কারোর জন্য অস্বাভাবিক। যখন আপনি আপনার পার্সোনাল ডাক্তারের সাথে আলোচনা করবেন তখনই শিওর হবেন যে আসলে এটা আপনার স্বাভাবিক কিনা এবং কেন আপনার এটা হচ্ছে, এটার কোনো সমস্যা কিনা। তখন নিজে অনেক বেশি টেনশন ফ্রি থাকতে পারবেন। ফাইনালি আমি যে ইনফরমেশনটা দিয়ে শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু এখন নতুন একটা ভালো পদ্ধতি হয়েছে, ইন্ডাকশান পদ্ধতি। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি সেখানে ডিটেলসে বলেছি। তবুও কেউ যদি আজকে প্রথমবার জেনে থাকেন, আমি তার জন্য একটু শর্টকাটে বলছি। ইন্ডাকশান পদ্ধতিটা হচ্ছে কি, আপনার যদি প্রাকৃতিকভাবে লেবার পেইন না আসে, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। তো আপনি যখন অপেক্ষা করতে করতে দেখবেন যে ফাইনালি একেবারে শেষ পর্যায়ে চলে গেছেন, এখনও লেবার পেইন আসছে না, অথচ সব কিছু ঠিকঠাক আছে, তখন সেক্ষেত্রে ডাক্তার আপনার সাথে পরামর্শ করে আপনাকে লেবার পেইন ইনডিউস করতে পারে, মানে হচ্ছে কৃত্রিম উপায়ে লেবার পেইন দিতে পারে। আর এক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় নর্মাল ডেলিভারি হয়, তবে এটার সাকসেস রেট হচ্ছে 50-50। অনেক সময় দেখা যায় অনেকের ওপর এটা 100% কাজ করে, অনেকের ওপর কাজ করে না। আবার
আবার সবাইকে লেবার পেইন কিন্তু দেওয়াও যায় না। দেখা যায় যে যেই মা বাচ্চার কোনো সমস্যা থাকে কিংবা আগে যদি মিসক্যারেজ বা অন্য কোনো সমস্যা থাকে তখন সেক্ষেত্রে লেবার পেইন দেওয়া যায় না। কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং দেখা যায় যে ডাক্তারও মনে করছে যে না এই মাকে লেবার পেইন দিলে হয়তো সফল হওয়া যাবে, তখন সেক্ষেত্রে ডাক্তার আপনাকে লেবার পেইন দিতে পারে। তবে এটা একান্তই ডাক্তারদের অবশ্যই পরামর্শের প্রয়োজন আছে এবং তার পাশাপাশি এক্সপার্ট হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।